ফলে কি হলো, এখন যদি আপনি 73 থেকে এই ধারাবাহিকতা টানতে থাকেন, পুরো বাহিনীর মধ্যে যা কিছু হবে, এটা যে কোথায় গিয়ে শেষ হবে এবং বর্তমান প্রধানমন্ত্রী বা তার যারা ক্যাবিনেট তারা কিভাবে এটা সামাল দিবে আমার মাথায় একেবারে ঢুকছে না। অন্যদিকে অর্থনীতির যে সূচকগুলো আছে, সেই সূচকগুলো সোজা না করে, ব্যবসা বান্ধব না করে যা কিছু করা হচ্ছে, তাতে করে পুরো পরিস্থিতি মানে এলোমেলো হয়ে যাচ্ছে। ব্যাংক, বীমা, মানে এখানে সরকার কি টাকা ছাপিয়ে টাকা দেবে? না এগুলিকে রক্ষা করার জন্য কি করবে? না দেউলিয়া আইন করে যারা খারাপ কাজ করেছে তাদেরকে দেউলিয়া ঘোষণা করবে? এই বিষয়গুলো এখনো সিদ্ধান্ত নিতে পারেনি। অন্যদিকে দেশের যে সকল বড়, বড় ঋণখেলাপি রয়েছে, তাদেরকে যেমন ব্যবসায় ফেরত আনার চেষ্টা করা হচ্ছে এবং এমন প্রক্রিয়াতে চেষ্টা করা হচ্ছে যেখানে ৩০,০০০, ৪০,০০০ কোটি টাকা দিলেও সেই টাকা থাকবে না। যেমন ধরেন সিটি গ্রুপ, বাংলাদেশের বৃহত্তম গ্রুপ, এখন তাদেরকে চালু রাখার জন্য, বাঁচানোর জন্য অনেকগুলো ব্যাংক প্রায় ৩০,০০০ কোটি টাকার একটা তহবিল ঘোষণা করেছে ৩৬টি ব্যাংক মিলে। কিন্তু সমস্যা হলো যে তারা বড়, বড় দুটো প্রজেক্ট করেছে। যেই দুটো প্রজেক্টে আনুমানিক ১২,০০০ কোটি টাকা তাদের বিনিয়োগ। তো এই দুটো প্রজেক্ট তাদের গলার কাটা। এখন এই দুটো প্রজেক্ট রেখে, এই অবস্থায় রেখে তারা কোনো অবস্থাতেই ১,০০,০০০ কোটি টাকা তাদেরকে দেওয়া হলে তারা লাভে যেতে পারবে না। আর এই দুটো প্রজেক্টের জন্য বেশি দরকার হলো গ্যাস কানেকশন। সেই গ্যাস কানেকশন সরকার দিতে পারছে না, বরং এই গত ৪ মাসে গ্যাসের যে সরবরাহ এটা আরও খারাপ অবস্থায় পৌঁছে গেছে। ফলে সিটি গ্রুপের ভাগ্যে কি আছে আমরা বলতে পারি না। ৫০,০০০ কর্মচারী, প্রায় ৪০,০০০ কোটি টাকার দেনা এবং ১,০০,০০০ কোটি টাকার উপরে তাদের যাকে বলা হয় অন্যান্য যে লোন-টোন সব মিলিয়ে আছে। মানে ৪০,০০০ কোটি টাকা হলো খেলাপি হয়ে গেছে, আর ১,০০,০০০ কোটি টাকা টোটাল ঋণ। এই হলো ওদের অবস্থা। একই অবস্থা মেঘনা গ্রুপের। মেঘনা গ্রুপের অবস্থাও ভালো না। অন্যদিকে বসুন্ধরা গ্রুপ, নাভিল গ্রুপ, এস আলম গ্রুপ সহ এরকম আরও ১০টি বড় বড় গ্রুপ যাদের বিরুদ্ধে সরকার মামলা করবে। ফলে কি হলো, এই সকল শিল্প প্রতিষ্ঠানগুলোতে রীতিমতো প্যানিক ছড়িয়ে পড়েছে। যা কিছু তারা চলছিল সেগুলো বন্ধ হয়ে গেছে। অনেক প্রতিষ্ঠানে ২ মাস, ৩ মাস, ৪ মাস যাবৎ তারা বেতন দিতে পারছে না বা মালিক বেতন দিচ্ছে না। তারা ধরে নিচ্ছে যেহেতু মামলা হবে বন্ধ করে দিতে হবে, কাজে এখানে আর লাশ টানার দরকার নেই। এখান থেকে যা পারো যতটুকু পারো সরিয়ে আমরা যেন ভবিষ্যতে যদি জেলে যাই, দেশের বাইরে চলে যাই, অন্য কোনো দুর্ভোগ দুর্দশাতে পড়ি যেন কোনো মতে ডাল ভাত খেয়ে বাঁচতে পারি, বাকিটা ফিসিবিল্লাহ। এইভাবে ১০টা গ্রুপের মধ্যে প্যানিক ছড়িয়ে পড়েছে। অন্যদিকে গার্মেন্টসের যে সেক্টর, হাতে গোনা বড়, বড় কিছু শিল্প প্রতিষ্ঠান যারা A to Z যাদের সার্ভিস আছে, যেমন হামিম গ্রুপ, এরকম কিছু প্রতিষ্ঠান যারা চলছে, আর বাকি যেগুলো মাঝারি আকৃতির শিল্প প্রতিষ্ঠান, ছোট শিল্প প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলো আসলে দাঁড়াতে পারছে না। বাজারে প্রচুর অর্ডার আছে, প্রচুর অর্ডার আছে, বায়ার আছে, কিন্তু এই জিনিসগুলো চালু করার জন্য যে বিদ্যুৎ দরকার, গ্যাস দরকার, রানিং ক্যাপিটাল দরকার, মেশিনারিজ দরকার, বিএমআরই করা দরকার, এই বিষয়গুলো করার জন্য যে ব্যাংকগুলো তাদেরকে আর্থিক সহযোগিতা দেবে, এরকম ব্যাকবোন ব্যাংকগুলোর নেই। একটা ছোট উদাহরণ দিই, যেমন ধরুন একটা প্রতিষ্ঠানকে আমি চিনি, যে প্রতিষ্ঠানের ব্যাংকের দেনা ৭০ কোটি টাকা। আচ্ছা, এই প্রতিষ্ঠানে ৭০ কোটি টাকার বিপরীতে ব্যাংকের কাছে তাদের লিয়েন দেয়া আছে মাত্র ৪ থেকে ৫ কোটি টাকার সম্পত্তি, এবং ব্যাংকটা একটা প্রবলেম ব্যাংক। এখন বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী এই যে ৭০ কোটি টাকা, এটিকে রিশিডিউল করে দেওয়া হয়েছে। ভালো কথা। এখন এই প্রতিষ্ঠানটি যে আবার নতুন করে চালু করবে, চালু করার জন্য তার বেশ কিছু মেশিনারিজ লাগবে, তার কিছু ক্যাপিটাল লাগবে, অন্তত ১০ থেকে ১২ কোটি টাকার ক্যাপিটাল লাগবে। এই টাকাটা তার ব্যাংক থেকে নিতে হবে। এখন সেটা কিভাবে?
এখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে সরকার একটা ফান্ড রেজ করেছে ৩০,০০০ কোটি টাকা, এরকম যে সকল রুগ্ন শিল্প তাদেরকে দেবে। এখন এই শিল্প প্রতিষ্ঠানটি হয়তো ১০ কোটি ১২ কোটি টাকার জন্য একবার বিজিএমইতে যাচ্ছে, একবার ব্যাংকে যাচ্ছে, একবার বাংলাদেশ ব্যাংকে যাচ্ছে। এইভাবে মানে ১ বছর চলে গেছে, কিন্তু এখন পর্যন্ত শিল্প প্রতিষ্ঠানটি চালু করতে পারেনি। আবার আরেকটা প্রতিষ্ঠানের নেতিবাচক শুনেন, তার ঋণ আছে ১৩০ কোটি টাকা। সে এই ট্রেড পলিটিক্স করে, তার অ্যাসেট, ব্যবসা বাণিজ্য যা কিছু আসছে সব মিলিয়ে তার কাছে ২-৩ কোটি টাকার সম্পত্তি নেই, কিন্তু তার ঋণ আছে ১৩০ কোটি টাকা, তাও আবার সরকারি ব্যাংক থেকে। এখন সে কি করছে, এই যে সরকারের যে একটা সুযোগ, সেই সুযোগ নিয়ে সে হিসাবে দেখা যায় সে ৫০ কোটি টাকা ঋণ নিতে পারে। ১৩০ কোটি টাকার উপর ৫০ কোটি টাকা সে ঋণ নিয়ে ২-৩ কোটি টাকা সে খরচ করে বাকি টাকা পকেটস্থ করার জন্য সে দিন রাত ঘোরাফেরা করছে, এবং ওই যে আগে যে লোক বললাম যে জেনুইন ব্যবসা করতে চায়, সে সফল না হলেও দ্বিতীয় ব্যক্তি সে শতভাগ সফল হয়ে যাবে। এরকম যে একটা ধড়িবাজ, ধান্দাবাজ একটা জাতি, একটা সম্প্রদায়, একটা গ্রুপ, একটা ব্যবসায়িক গ্রুপ, মানে এটা এই যে একটা দুর্বিষহ অবস্থা, সেই দুর্বিষহ অবস্থার মধ্যে তারা আরও ডাকাতি, রাহাজানি, ছিনতাই এগুলো করার জন্য কোমরে গামছা বেঁধে নেমেছে। অন্যদিকে বিএনপির যে সকল বিএনপি নামধারী দুর্বৃত্ত রয়েছে, তারপরে যাকে বলা হয় খারাপ মানুষ রয়েছে, তারাও যার যার অবস্থান থেকে এমন সব কাজকর্ম করছে যা কিনা এই সরকার যারা পরিচালনা করবে তাদের সবারই মনোবল ভেঙে দিচ্ছে। এর ফলে সরকার তার কোনো কাজের ধারাবাহিকতা রক্ষা করতে পারছে না, সরকার ঘুরে দাঁড়াতে পারছে না। শক্ত ভিত্তির উপরে সে দাঁড়িয়ে যে একটা সিদ্ধান্ত নেবে এবং সেটা বাস্তবায়ন করবে, এটা সম্ভব হচ্ছে না। আমাদের একটা কথা আছে না যে সারা অঙ্গে তোমার ব্যথা সজনী, আমি মলম লাগাবো কোথায়? তো দেশ, জাতি, সরকার, রাজনীতি প্রায় সব ক্ষেত্রে এরকম যাকে বলা হয় বড় বড় গর্ত তৈরি হয়ে রয়েছে। এখন আপনি দোষ দিতে পারেন, যেটা আওয়ামী লীগের দোষ, এটা জামাতের দোষ, এটা বিএনপির দোষ, এটা চাঁদাবাজের দোষ, এটা দুর্নীতিবাজের দোষ, কিন্তু আপনি সেটা দিয়ে মনের ঝাল মিটাতে পারেন, কিন্তু সমস্যাগুলো তার সমাধান হচ্ছে না। রাষ্ট্র সরকার তো চলছে না, আর এর সমস্ত দায় 18 কোটি মানুষের ঘাড়ের উপর পড়েছে। আপনি আমি যার যার অবস্থানে বসে টের পাচ্ছি জীবন কত কঠিন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।